জিওগ্রাফি বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে আজকে আমরা অনুশীলনের অ্যান্সারগুলো করব। এর আগে একটা পার্ট অলরেডি দিয়েছিলাম ভিডিও, আজকে তার পার্ট 2 অর্থাৎ এগুলো সবগুলো এখান থেকে কমপ্লিট করেছিলাম। আজকে হবে পার্ট 2, 2-এর মানের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। নাম্বার 1 আছে বানডাকা কি? এখানেই রয়েছে বানডাকা। এই যে এখানে ভরা কোটালের সময় সমুদ্রের জল নদী খাতের মধ্যে দিয়ে প্রবল জলোচ্ছ্বাসে ঘটিয়ে দ্রুত গতিতে ভিতরের দিকে প্রবেশ করে, তখন ভাটার টানের বাধায় দুই পাড়ের বাধার জোয়ারের জল আরও বেশি ফুলে ওঠে এবং এক খাড়া দেওয়াল তৈরি করে। নদীতে এইভাবে সৃষ্ট অতিমাত্রায় জলস্ফীতি বা অত্যন্ত উঁচু ঢেউকে বলা হয় জোয়ারি বান। দূর থেকে এই বান আসার গর্জন শোনা যায়, এই কারণে একে বানডাকা বলা হয়। উদাহরণগুলোতে একটি অবশ্যই দেবে। নাম্বার 2, অ্যাপোজি জোয়ার কাকে বলে? এখানে আছে অ্যাপোজি জোয়ার যেটা আছে, তো অ্যাপোজি জোয়ার করার আগে যেহেতু 2 নম্বর রয়েছে, এখান থেকে শুরু করতে হবে। চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের মতোই উপবৃত্তাকার। চাঁদ পৃথিবীকে উপবৃত্তের কেন্দ্র নয়, একটি ফোকাস বা নাভিতে রেখে পরিক্রমণ করে, তাই পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বদা সমান থাকে না। তারপরে আবার এখান থেকে লিখবে, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক হয়, ব্র্যাকেটে এটা লিখে দেবে, তখন তাকে অ্যাপোজি অবস্থান বলা হয়। সাড়াসাড়ির বান কি? এখানে সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও। পেজ নম্বর 353। এখান থেকে এই পর্যন্ত লিখবে। সমুদ্রের জল স্থির থাকে না, নানা কারণে এই জল নানা স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। এই প্রবাহ সাধারণত নির্দিষ্ট পথে নিয়মিতভাবে হয়ে থাকে। নির্দিষ্ট পথে নিয়ত প্রবাহিত সমুদ্রের জলরাশিকে সমুদ্র স্রোত বলা হয়। এটা 2019-এ 2 নম্বরের জন্য এসেছিল। পেরেজি জোয়ার বলতে কী বুঝো? পেজ নম্বর 58। এখানে পেরেজি জোয়ার বলতে এখান থেকে লিখতে হবে, আগে যেমনভাবে বললাম, এখান থেকে শুরু করে থাকে না পর্যন্ত তো লিখবে, তারপরে অবস্থান বলে পর্যন্ত, এখান থেকে শুরু করে এই বলে পর্যন্ত। কোশ্চেন নাম্বার 5, সাড়াসাড়ির বান কি? বর্ষাকালে ভাগীরথী হুগলি নদীতে প্রচুর জলের সংযোজনের ফলে যে বান সৃষ্টি হয়, সেই বান সৃষ্টির পরিস্থিতিকে তেজি সাড়ের যুদ্ধরত অবস্থার সঙ্গে তুলনা করে সাড়াসাড়ির বান বলা হয় বা সাড়াসাড়ির বান বলা হয়। নেক্সট কোশ্চেন, মুখ্য জোয়ার বান ডাকার প্রয়োজনীয় শৈবাল সাগর কি? শৈবাল সাগর আয়নবায়ু পশ্চিমবায়ু মহাদেশগুলির অবস্থানের কারণে কখনো কখনো সমুদ্র স্রোত এক চক্রাকারে বিশাল আবর্তন তৈরি করে, একে জায়র বলে। প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা ও জলজ উদ্ভিদ এই স্রোতহীন শান্ত আবর্তের মাঝে জন্মায় যা শৈবাল সাগর বা সারগাসো নামে পরিচিত বা সারগাসো সমুদ্র নামে পরিচিত। পরের প্রশ্ন, সিজিগি কি? পেজ নম্বর 58। একটু আগে আমরা এর আগের পার্টে আমরা অলরেডি দেখেছি, যে যারা এর আগের পার্টটি দেখোনি অবশ্যই দেখে নিও। সূর্য, চাঁদ ও পৃথিবীর কেন্দ্রবিন্দু একই সরলরেখায় অবস্থান করলে তাকে সিজিগি অবস্থান বলে। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে এই অবস্থান দেখা যায়। এখান পর্যন্ত লিখবে যেহেতু 2 নম্বর রয়েছে। কোশ্চেন নম্বর 8, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও। এটি আছে সাঁতরার নোট বইটিতে। নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতল ল্যাবরেটর ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনে প্রায়শই ঝড়ঝঞ্ঝা ও কুয়াশার সৃষ্টি হয়। এই দুই বিপরীতধর্মী স্রষ্টের স্পষ্ট সীমারেখাকে বলা হয় হিমপ্রাচীর। তাছাড়া পারুলের এই বইটিতে খুব ছোট করে দেওয়া রয়েছে, এখানে উষ্ণ ও শীতল স্রোত পাশাপাশি প্রবাহিত হলে তাকে হিমপ্রাচীর বলা হয়। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নের মান 3। ভরা জোয়ার ও মরা জোয়ারের তুলনামূলক আলোচনা করো। পেজ নম্বর 58। যেখানে ভরা কোটাল আর মরা কোটাল এটারই পার্থক্যটা হবে এটাই। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। পেজ নম্বর 55। এখানে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য।
এখান থেকে 3-4টে লিখবে। জোয়ার ভাটা কিভাবে সৃষ্টি হয় এটা আমি বলছি মুখে মুখে, তোমরা লিখে নাও। জোয়ার ভাটার সৃষ্টির পদ্ধতি প্রধানত পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের আকর্ষণ বল এবং পৃথিবীর আবর্তন গতিজনিত কেন্দ্রাতিক বল, এই দুই কারণের প্রভাবে জোয়ার ভাটা সংঘটিত হয়। তবে সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকায় জোয়ার ভাটা সৃষ্টির ক্ষেত্রে চাঁদের আকর্ষণই মুখ্য। আবর্তনরত পৃথিবীর যে জায়গা যখন চাঁদের সামনে থাকে বা সামনে আসে, তখন সেই জায়গার জল চাঁদের আকর্ষণে খুব বেশি ফুলে ওঠে, অর্থাৎ সেখানে তখন জোয়ার হয়। ঠিক এই সময় চাঁদের আকর্ষণ স্থলের বিপরীত বা প্রতিপাদ স্থানে জলরাশি পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে কিছুটা স্ফীত হয়, সুতরাং সেখানেও তখন জোয়ার সৃষ্টি হয়। আর যে দুটি স্থানে জোয়ার হয় তাদের কোণে অবস্থিত স্থান দুটির জলরাশি তখন সরে যায় বলে তখন সেখানে ভাটা হয়। নেক্সট কোশ্চেন, জোয়ার ভাটার 3টি সুবিধার কথা উল্লেখ করো। এখানে আছে সুবিধা। ইতিবাচক যে ফলাফলগুলো রয়েছে সেগুলো হলো সুবিধা। এখান থেকে যে কোনো 5টার মধ্যে যে কোনো 3টি লিখবে। 3 থেকে 4টি লেখা ভালো, যেহেতু 3 নম্বর রয়েছে। পরের প্রশ্ন, বান ডাকা বলতে কী বুঝো? পেজ নম্বর 59। বান ডাকা বলতে এখান থেকে শুরু করে তোমরা অবশ্যই উদাহরণগুলো 2-1টা অবশ্যই লিখবে। সাথে আছে বান ডাকার প্রয়োজনীয় শর্তগুলি কী কী, এখানে শর্তগুলি দেওয়া রয়েছে। বান ডাকার প্রয়োজনীয় শর্ত এখানে দেওয়া রয়েছে, শর্তগুলি 5টা দেওয়া রয়েছে, একটু কম করে লিখবে তোমরা। 4টা দেওয়া রয়েছে। মুখ্য জ্বর ও গৌণ জ্বরের পার্থক্য লেখো, পেজ নম্বর 57। যেখানে মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের পার্থক্য দেওয়া রয়েছে, 3টাই লিখতে হবে। চাইলে তোমরা এখান থেকেও লিখতে পারো, মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের পার্থক্য দেওয়া রয়েছে। ইচ্ছা তোমাদের, যেটা ভালো লাগবে সেটা লিখবে। নেক্সট কোশ্চিন, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো, পেজ নম্বর 55। এটা 2020, 2024 এবং 2017-তে এসেছিল। তো এখান থেকে সমুদ্র স্রোতের প্রভাবগুলো অনেকগুলো দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে লিখে নিও। তাছাড়া পরের পেজে অন্যান্য প্রভাবও দেওয়া রয়েছে, এখান থেকে দেখে তোমরা ধীরে ধীরে লিখে নিও। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। কারণগুলি একেবারে যে কারণগুলি, সমুদ্র সৃষ্টির কারণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এখানে পরের পেজে রয়েছে, তোমরা ধীরে ধীরে দেখে লিখে নিও। এখানে টোটাল 8টা রয়েছে, 8টার মধ্যে তোমরা 5টা লিখবে, যেহেতু 5 নম্বর রয়েছে। পরের প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো, পেজ নম্বর 52। এখানে জোয়ার ভাটার সৃষ্টির কারণ অনেকগুলো দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে, তারপরে এখানে দেওয়া রয়েছে। তো তোমরা তাছাড়া তোমাদের নোট বইও দেখাচ্ছি আমি, যেখানে ভালো লাগে সেটা থেকে লিখবে। এই যে এখানে দেওয়া রয়েছে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি, মাধ্যমিক 2019 এসেছিল, এখানে দেওয়া রয়েছে, দেখে লিখে নিও। আর অবশ্যই এই ডায়াগ্রামটা অবশ্যই আঁকতে হবে তোমাদেরকে। পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি লেখো, পেজ নম্বর 55। সেটা অলরেডি একবার দেখলাম। পৃথিবীর জলবায়ুর উপর প্রভাবটুকু এইটুকু হবে, নিচেরটুকু। পৃথিবীর জলবায়ুর উপর প্রভাব নিচেরটুকু, এখান থেকে এই পর্যন্ত। সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো, যেটা সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সেটাই নিয়ন্ত্রক, অর্থাৎ 52 পেজে যেগুলো এগুলোই নিয়ন্ত্রণ করে সমুদ্র স্রোতকে। নিয়ত বায়ু প্রবাহ আর অনেক কিছু রয়েছে, এগুলো সবগুলো নিয়ন্ত্রণ করে। আমি একটু সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বা নিয়ন্ত্রকগুলি একটু তোমাদের নোট বই থেকেও দেখিয়ে দিচ্ছি। সমুদ্র স্রোত উৎপত্তির কারণ, এই যেখানে অনেকগুলো সালে এসছে, 2025-এর জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে। এখানে অনেকগুলো কারণ রয়েছে, তোমরা একটু ধীরে ধীরে দেখে লিখে নিও। মহাকর্ষীয় বল, এখানে নিয়ত বায়ু প্রবাহ। তোমরা চাইলে টেক্সট বুক থেকেও লিখতে পারো, তাছাড়া এখান থেকেও লিখতে পারো, যেখান থেকে ডায়াগ্রামগুলো দিলে পরে নম্বরটা বাড়বে, আর না দিলে পরে নম্বরটা কমার চান্স থাকবে। তোমরা এখান থেকে লিখতে পারো। তাছাড়া এখানে রয়েছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, পারুলের বইটাতে
তোমরা যদি এটা যদি সহজ মনে হয় এটাও লিখতে পারো। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে লিখে নিও, আমি একটু থামিয়ে রাখছি। তাছাড়া এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে, অনেকগুলোই রয়েছে। তোমরা 5টা পয়েন্ট লিখবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। তোমাদের যেসব চ্যাপ্টারের উত্তর প্রয়োজন সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, আমি উত্তর দিয়ে দেবো। আর কোনো সমস্যা থাকলেও কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।